খুব ব্যথা করছে, প্লিজ ছাড়ো, চলে যাচ্ছে ব্যথায়। এমন করে কেউ করে? আরে শুরু করতে দিলা না, আর প্রথমে একটু ব্যথা লাগেই, ভয় পাবার কিছু নেই। না থামো বলছি, এত ব্যথা পাবো জানলে আমি তোমায় ঢুকাতে দিতাম না। এখন রেখে দাও, পরে হবে প্লিজ। আরে ঢুকে গেছে তো, একটু ধৈর্য ধরো, একটু তেল লাগালেই ঢুকে যাবে। এত মোটা যে ঢুকতেই যাচ্ছে না। খালি ঢুকাঢুকির ধান্দা, কোনো বুদ্ধি নাই মাথায়? বুদ্ধি করে কাজ করতে পারো না? এত সহজ একটা কাজ তবুও পারলে না? দেখো আমি জানতাম না যে এত টাইট হবে, জানলে আর এইভাবে ঢোকাতাম? এই তো ঢুকে গেছে, আর চেঁচিও না, সব ব্যথা চলে যাবে এখনই। উফ বাবা, বাঁচলাম। এমন ভাবে ঢোকালে যেন মনে হচ্ছে ছিলে গেছে, পুরো লাল করে ফেলেছো। দেখো কেমন লাল হয়ে আছে। সরি বেবি, আমি না বুঝতে পারিনি, নেক্সট টাইম খেয়াল করব। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। যা করার তা তো করেই ফেলছো। তেল পানি কত কাহিনী না করলে ঢুকানোর জন্য। এভাবে বলছো কেন? আমি তো জাস্ট তোমাকে আনন্দ দিতে চাইছিলাম, কিন্তু তুমি যে এত ব্যথা পাবে সেটা কি আমি জানতাম? রক্ত বের করে ফেলছো। আমি কালকে সকালে আম্মুকে বলবো। এই না না না, একদম না, একদমই আম্মুকে বলো না প্লিজ। আম্মু আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। আমি তো বলবোই বলবো যে আপনার ছেলে একটা অপদার্থ, কোনো কাজ ঠিক মতো করতে পারে না সে। আম্মু আমাকে ছিঁড়ে খাবে, আর সবার সামনে মান সম্মান যাবে। হয়েছে বাপু, তোমার আবার মান সম্মান আছে নাকি? অপমান করলে একটু ভালোভাবে করো, এভাবে কেউ অপমান করে? এই শোনো, ঢুকিয়ে তো দিলে, এখন তো আর বেরই হচ্ছে না। ছিঁড়ে যাবে তো মনে হচ্ছে। তুমি ঢুকানোর সময় সুপার গ্লু আঠা ব্যবহার করেছিলে নাকি? হ্যাঁ। না। কে, কেন বলো তো? হঠাৎ কেন আঠার কথা বললে? প্রথমে তো ঢুকতেই যাচ্ছিল না, পরে তেল দেওয়াতে পিছলে ঢুকে গেল, আর এখন বেরোতে চাইছে না। হুম মনে হচ্ছে কামড়ে ধরি। এই প্লিজ বের করো, খুব জ্বলছে। কেঁদো না তুমি, আমি বের করার চেষ্টাতেই তো আছি। এই থুতু দিয়ে ট্রাই করি, কি বলো? যা খুশি করো, কিন্তু বের করো। ছোটবেলায় শুনেছিলাম সাবান দিয়ে ঢোকালে নাকি ভালো হয়। বাবা এটাও জানো? তো প্রথমে সাবান দিয়ে ঢুকাতে দিলেই তো পারতে। এই আম্মুকে ডাকো না, আম্মু নিশ্চয়ই বের করতে পারবে। আমি এত টানাটানি করে বের করতে পারছি না, আর আম্মু পারবে। আচ্ছা আম্মুকে একটা ফোন দিচ্ছি, ওয়েট। যা করার জলদি করো, আমার খুব জ্বলছে। মেজো ওর আম্মুকে ফোন দিল। ফোন বেজে চলেছে, কিন্তু কিছুতেই কেউ ফোন ধরছে না। বাজছে আর কেড়ে যাচ্ছে। কয়েকবার চেষ্টা করার পরেও ফোন ধরলো না। রাত তো তেমন হয়নি, আম্মু কি এখনই ঘুমিয়ে পড়লো? এখন কি করব বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, সাবান মেখে তারপর ট্রাই করি। মিজু ওয়াশরুম থেকে সাবান এনে নেহার আঙুলে ভালোভাবে লাগিয়ে দিল। এবার টান দিতেই বেরিয়ে গেল আংটিটা। বাবা রে বাবা, বাঁচলাম আমি। তোমার ওই আংটি তোমার কাছেই রাখো। এত দাম দিয়ে আংটি কিনে লাভ কি, যদি ঢুকাতে আর বের করতে এত কষ্ট হয়? সরি বেবি, খুব কষ্ট হয়েছে তাই না? দেখে আঙুলটা আহারে লাল হয়ে গেছে। দাঁড়াও মলম লাগিয়ে দিচ্ছি। হুম লাগিয়ে দাও। মিজু ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিটটা বের করলো, আর মলমটা বের করলো এবং আস্তে আস্তে নেহার আঙুলে আলতোভাবে লাগিয়ে দিতে লাগলো। এবার একটু শান্তি লাগছে। মিজু তুমি অনেক কষ্ট করেছো বেবি, এবার ঘুমাও। রাতে তো অনেক হলো, বেশি রাত জাগা ঠিক হবে না। ঘুমাবো? ঘুমাবো মানে? আজ আমাদের বাসরাত নেহা, এই রাত জীবনে একবার আসে। আজকে একটু ওইসব করবো না? না, একদম কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে আমার পাশে ঘুমাতে দিয়েছি, এটাই তোমার সাত পুরুষের ভাগ্য। এমনভাবে বলছো কেন বেবি? একটা রাতই তো। না, দূরে যাও, কাছে আসবে না বললাম। তোমাকে বিয়ের আগেই শর্ত দিয়েছি যে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে টাচ করা যাবে না, কিন্তু তুমি টাচ করছো, প্লাস অনেক দূর পর্যন্ত গিয়েছো। এই বেবি এমন করো না প্লিজ, আমার বেশিক্ষণ লাগবে না। আমি তো জানি তুমি টি-20 খেলোয়াড়, তোমার দ্বারা টেস্ট সম্ভব না, আর আমি এখন চাইও না। একবার প্লিজ। মিজু, হাত সরাও। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমার শাড়ি টানছো, এবার কিন্তু কামড় দিব। কামড় আমিও দিতে পারি, আমারও দাঁত আছে। এখন ঘুমাও বেবি, তুমি না আমার সোনা বেবি, আমার কিউট বেবি, প্লিজ ঘুমাও। আর বেশি দিন নেই তো পরীক্ষার, আর মাত্র 1.5 বছর বাকি। কি বললাম মাত্র 1.5 বছর? তুই জানো 1.5 বছর মানে কি? 1.5 বছর মানে 547 দিন, 13,128 ঘন্টা, 7,87,680 মিনিট, 4,72,60,800 সেকেন্ড। তুমি হিসাব করে ফেলছো? তুমি না পারো বটে। এই শোনো, যা করার করো। আমি না বলছি মানে না, যাই বলো হবে না। আমি ঘুমালাম, ডিস্টার্ব করবে না। যদি ইচ্ছে করে জড়িয়ে ধরে ঘুমাও, এইটুকু স্যাক্রিফাইস করলাম, এর থেকে বেশি কিছু না। নেহার মুখে এই কথা শুনে মিজু একটা বড় নিঃশ্বাস ফেললো। আজকে আর যাই হলো, বিড়াল মারাটা আর হলো না মিজুর। আজকে ব্যর্থ, কালকে বন্ধুদের সামনে কি করে মুখ দেখাবে মিজু? বন্ধুরা যখন বাসর রাতের বিরত
গুরুত্ব নিয়ে গল্প শুনতে চাইবে, তখন মিজু কি জবাব দিবে তাদের? এইসব ভাবতে ভাবতেই মিজুর চোখে ঘুম নেমে এলো। একটা বিশাল বড় বিল্ডিংয়ের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে ওরা। মিজু নেহার দিকে এগোতে চাইছে কিন্তু পারছে না। মিজু হাঁটছে তো হাঁটছে, কিন্তু দূরত্ব যেন শেষ হচ্ছে না। নেহা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। হঠাৎ এক বিশাল দমকা হাওয়া নেহাকে ছাদ থেকে ফেলে দিল। মিজু সবটুকু প্রচেষ্টা চালিয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও নেহাকে ধরে রাখতে পারল না। নেহা, ঘুম ভেঙে গেল মিজুর। মিজু আশেপাশে তাকিয়ে দেখলো সে নিজের বিছানায় আর নেহা তার পাশেই শুয়ে আছে। কি হলো, হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন? আমি মাত্র একটু ঘুমিয়েছিলাম। মিজু নেহাকে দেখে আর নিজেকে সামলাতে পারলো না, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি হলো তোমার হঠাৎ? নেহা কখনো আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন? না এমনি আগে বলো, ছেড়ে যাবে না তো? বেঁচে আছি যতদিন তোমার মাথা খাবো ততদিন, আর মরে গেলে পেতনি হয়ে জ্বালাবো। জ্বালিও সমস্যা নেই নেহা, একটা চুমু দেই তোমাকে। এত ভদ্র হয়ে গেলে কিভাবে হঠাৎ? চুমু দিব কি না? দাও, তবে আর কিছু না, জাস্ট চুমুতেই শেষ, না হলে খবর আছে। তুমি পাশে থেকো, আর কিছু লাগবে না। নেহা মিজুর এমন আচরণের কারণ বুঝতে পারল না, তবে মন্দ লাগলো না নেহার কাছে। নেহা মিজুর বুকে মাথা গুজে ঘুমোতে লাগলো, আর মিজু নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতটা কেটে গেল। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল মিজুর। পাশে নেহা নেই। নেহা গেল কোথায়? নেহা, এই নেহা, নেহা কোথায় গেলে? কি হলো, চেঁচাচ্ছ কেন? ঘুম ভেঙে গেছে তোমার? আমি ভাবলাম চা বানিয়ে নিয়ে আসি। চা বানাতে হবে না, কাজের লোক আছে, ওরা দেখে নিবে। আর আম্মু তো আছেই, কালকে বউ হয়ে এসেছো, আর আজকে রান্না করে চলে গেছো। বকছো কেন? একটু চা বানাতেই তো গিয়েছিলাম। এদিকে এসো, তোমাকে একটু দেখি। নেহা ভদ্র মেয়ের মতো গাল ফুলিয়ে মিজুর সামনে এসে দাঁড়ালো। মিজু এক নজরে তাকিয়ে আছে নেহার দিকে। আসলে নেহার সাথে বিয়ে হওয়ার চান্স খুব কম ছিল, কারণ নেহার আব্বু ডাক্তার বানাবেন তার মেয়েকে, আর তিনি চান না তার মেয়ে পড়াশোনা শেষ করার আগে বিয়ে করুক। কিন্তু মিজু জেদি ছেলে, নেহার আব্বুকে বোঝানোর জন্য কোনো চেষ্টাই বাদ দেয়নি। মিজু নেহার আব্বুর পায়ে পর্যন্ত পড়েছে নেহাকে বিয়ে করার জন্য। অবশেষে মিজুর আম্মু ঝগড়া করে বিয়ে দিয়ে এনেছে দুজনকে। মিজু নেহাকে প্রচণ্ড ভালোবাসে, যেটা নেহাও জানে, তাই তো ওর কথা সহজে ফেলতে পারে না। নেহার ইচ্ছে ডাক্তার হবে সে, কিন্তু সে এর আগে কোনোভাবেই বেবি কনসেপ্ট করতে পারবে না বা চায় না, কারণ ডাক্তারিতে অনেক পড়াশোনা করতে হয়। তার প্রেগনেন্ট অবস্থায় এসব কারোরই ভালো লাগে না। তাই নেহা মিজুর প্রতি এই একটা বিষয়ে কোনো আপোষ চলে না। এই কি হলো, কিছু বলো না কেন? শুধু তো তাকিয়েই আছো। মিজু এবার নেহার হাতটা ধরলো। নেহা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে এনে কোলে বসালো মিজু। এই সকাল সকাল আবার কি শুরু করলে? একটু রোমান্স করি। এই শোনো, তোমার ঠোঁটের এই জায়গায় কি যেন লেগে আছে। কোথায়? ঠোঁটে? কই, দেখলাম না তো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঘুরে বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাট চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। একেবারে ওটা কেটে দিব বলে দিলাম। মিজুর কথা মতো নেহা ঘুরে বসলো। ঠোঁট পরিষ্কার করার নাম করে নেহার গালে একটা চুমু এঁকে দেয়। নেহা এবার বুঝতে পারলো সাহেবের মতলব কি। এই ছিল তোমার মনে? বদমাস, চিটার, বাটপার। আজকে তোমার একদিন কি আমার একদিন। এই সরি, আসলে আমি এভাবে করতে চাইনি, তুমিও করতে দাও না, তাই ছলে বলে কৌশলে কাজ করতে হয়। আজকে খালি একবার ধরতে পারি, তোমার ছলবল আর কৌশল বের করে দিব। ছোট বাচ্চাদের মতো মিজু দৌড়াচ্ছে আর পেছনে নেহা। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় মিজু তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। নরম কিছুর উপর নিজের মাথাটা আবিষ্কার করলো সে। কিন্তু এই মাঝ রাস্তায় এটা কি? মিজু চোখ খুলে দেখতেই টের পেল এটা কোনো মানুষ, আর মানুষ বললেই শেষ নয়, এটা একটা মহিলা মানুষ। মিজু এক লাফে উঠে গেল। মাটিতে রিয়া শুয়ে আছে। হ্যালো দুলা ভাই, কোমরটা তো ভেঙে দিয়েছেন। সকাল সকাল এত তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আরে রিয়া, তুমি কোথায় থেকে এলে? সরি, আসলে একটু প্যানিকে ছিলাম তো, তাই খেয়াল করিনি। তুমি মাইন্ড করো না কেমন? তা দৌড়াচ্ছিলেন কেন সেটা তো বলেন। আরে হয়েছে কি, তোর বান্ধবী নেহা। তুমি তাহলে এখানে চান্দু? সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে গল্প করছো। আর মেয়েটা কি, রিয়া না? হ্যাঁ আমি রিয়াই। এমন ভাবে বলছিস যেন ভূত দেখছিস। ভুলে গেছিলাম যে এ বাড়িতে তোরাও আছিস। সবই বুঝলাম, কিন্তু কোমরে এইভাবে হাত দিয়ে আছিস কেন?
আসলে ব্যাপারটা হলো, আরে তেমন কিছু না, মাটিতে পড়ে গিয়েছিল রিয়া, আর সেই থেকে একটু ব্যথা পেয়েছে। বাট জিজু, আপনিও তো পড়ে গিয়েছিলেন, আমার কথা এক বলছেন কেন? মিজু, তুমিও পড়ে গিয়েছিলে, রিয়াও পড়ে গিয়েছিল, ব্যাপারটা কেমন যেন লাগছে, কাহিনী কি? এটা বলে রিয়া আর মিজুর দিকে তাকিয়ে ব্রু নাচাতে লাগলো নেহা। এইদিকে রিয়া সত্যি কথা বলছে আর মিজু চাইছিল না ও সত্যিটা বলুক, কারণ নেহা এখন যা ক্ষেপে আছে জানলে কি হুলুস্থুল কাণ্ড করে বসে আল্লাহ মাবুদ ভালো জানে। ও তেমন কিছু না বেবি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা তো সবার জীবনেই হয়, অতীত মনে না রেখে ভবিষ্যতের ব্যাপারে ভাবা উচিত। এইবার তো একদম শিওর কোনো ভেজাল আছে, না হলে তো তুমি এমন করতে না। এই রিয়া, বলতো কি হয়েছে? তেমন কিছু না, আমি আসছিলাম এইদিকে আর জিজু আসছিল, আমাদের মাঝখানে একটা ধাক্কা লাগে, আমরা দুজন পড়ে যাই মাটিতে, এইটুকুই। এই তাহলে তোমার দুর্ঘটনা? লুচু একটা মেয়ে দেখলেই খালি গায়ে পড়ো। আমি থাকবো না তোমার সাথে, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। বেবি তুমি আমায় ভুল বুঝছো, আসলে আমি ইচ্ছে করে করিনি। ও বেবি শোনো। কি হলো ব্যাপারটা? ও এত উত্তেজিত হয়ে পড়লো কেন? উত্তেজনা তোমার বান্ধবীর তেমন নাই, ও জাস্ট কেবল রাগ চড়াতে পারে। এখন যাই আমি, না হলে মহারানী কেঁদে বন্যা নিয়ে আসবে। মিজু রিয়ার পেছন পেছন নিচে গেল। নেহা গাল ফুলিয়ে সোফায় বসে আছে। এই রাগ করছো কেন? আমি তো ইচ্ছে করে করিনি। কে রাগ করেছে? আমি রাগ করতে যাব কেন? তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, তাতে আমার কি? তাতে তোমার কিছু না তাই তো? তাহলে রিয়ার সাথে একটু রোমান্স করে আসি। তোমার বান্ধবীর চেহারাও কিন্তু মাশাআল্লাহ খারাপ না। কুত্তা, তুই এখান থেকে এক পা নড়ে দেখ, তোর পা খোড়া করে দিব আমি, এমন ঘুষি মারবো যে সব দাঁত পড়ে যাবে। এখন রাগ হচ্ছ কেন? আচ্ছা যাবো না, যাও। আমার ঘুমটা হয়নি ঠিক মতো, একটু ঘুমাবো। এই বলে নেহার কোলে মাথা রাখতে গেল মিজু, কিন্তু নেহা উঠে চলে গেল আর যাওয়ার সময় হাসতে লাগলো। মেয়ে মানুষের মন বুঝতে পারে, এমন কোনো পুরুষ এখনো পৃথিবীতে জন্ম নেয়নি। 1.5 বছর পর আজকে নেহার পরীক্ষা শেষ, নেহার স্বপ্ন সফল হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে নেহা একজন ডাক্তার হবে। বাড়িতে ফিরেই মিজুর জন্য অপেক্ষা করছে নেহা। মিজু একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার, সারাদিন ব্যস্ত থাকে, মাসের 5-10 দিন থাকে বিদেশে। রাত হয়ে গেছে, মিজু বাড়িতে ফিরেছে। কোথায় ছিলে সারাদিন? কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। তাই বুঝি, তাহলে আমার ফোন ধরনি কেন? বললাম না ব্যস্ত ছিলাম, খুব টায়ার্ড, আমি ঘুমাবো। জানতে চাইলে না আজকে আমার পরীক্ষা কেমন হয়েছে? তুমি ভালো ছাত্রী তো পরীক্ষা নিশ্চয়ই ভালোই হবে, এটা আর জিজ্ঞাসা করার কি আছে? পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু তুমি কেমন যেন হয়ে গেছো। আমি কেমন হয়ে গিয়েছি মানে? আমি আবার কেমন হয়ে গেছি? আগের মতো আর কেয়ার করো না আমার প্রতি। কই করি তো কেয়ার, যা লাগে তোমার এনে দেই তো। খাবার সময় খোঁজ নেই, অসুস্থ হলেও পাশে থাকি আর কি। আগে পাশে আসার জন্য কত কেমন জানি করতে, এখন করো না। তোমাকে বউ হিসেবে পেয়েছি, এটাই আমার 7 পুরুষের ভাগ্য। আর টাচ করা সেটার আশা এই জন্মে বাদ দিয়েছি। এইভাবে বিধিয়ে বিধিয়ে বলছো কেন? আমি এইভাবেই কথা বলি। তোমার কাছ থেকে 1.5 বছর সময় নিয়েছিলাম, সেটা শেষ, তুমি আমায় টাচ করতে পারো। MBBS শেষ হলে এবার PhD করো, স্বপ্ন পূরণ করো, যাও। খুব বার বেড়েছে তোমার, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি আজকে তোমায়। কি হলো? দরজা বন্ধ করছো কেন? জামা কাপড় খুলছো কেন? ছি ছি। আজকে তোমাকে ধর্ষণ করব আমি, মনের মতো, আর ইতিহাস প্রথমবারের মতো। তাই বুঝি, সেটা তো আমার কাজ, আমি ভালো পারি। এটা বলেই মিজু রুমের লাইটটা অফ করে দিল। দুজনে মেতে উঠল এক উন্মাদনায়। রুমের ভেতর শুধু নেহার জোরে নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে। আহ, প্লিজ আস্তে করো, আমি তো আগে কোনো দিন করিনি, ব্যথা করছে খুব। একটু ওয়েট করো, কিছুক্ষণ পর ভালো লাগবে। আমাকে ভালোবাসো মিজু, আরো বেশি ভালোবাসো, তুমি শুধুই আমার। এই যে আপনাকে বলছি, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।